চলতে চলতে দাঁড়িয়েছিলাম, বা বলা ভালো একটা পিট স্টপ নিয়েছিলাম জল খাওয়ার জন্য। তখনই এই ছেলেগুলো এসে আমাকে ঘিরে ধরলো। ওরা একটা গাড়িতে করে আসছিল আমার উল্টো দিক থেকে, অর্থাৎ যোধপুরের দিক থেকে। নমস্কার, আমি সঞ্জু সুর, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল জাস্ট ট্রাভেল ভোড়াই। আমার এই ইউটিউব চ্যানেলে আমি রাজস্থানের যে সফর, বাইক নিয়ে আমি রাজস্থান সোলো ট্রাভেল করছি, সেই সফরনামা অর্থাৎ সোনারকেল্লা 2.0 আরও এক নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই এপিসোডে থাকবে সোনারকেল্লার সঙ্গে স্মৃতিবিজড়িত বা সোনারকেল্লা সিনেমার স্মৃতিবিজড়িত কিছু শুটিং স্পটের ছবি এবং যদিও আপনাদের বলে রাখি যে আজকে আমি জয়সলমীর থেকে যোধপুর যাচ্ছি, কিন্তু যোধপুর যাওয়ার পথে সোনারকেল্লার শুটিং হয়েছিল এমন একটি জায়গায় আমি যাব। আমার সঙ্গে থাকুন, আজকের এই এপিসোড দেখুন। আজকের জার্নি শুরু করছি জয়সলমীরে রাজস্থান ট্যুরিজম ডিপার্টমেন্টের বাংলো ছেড়ে। এবার পরের ডেস্টিনেশন যোধপুর। এনারা বিশ্বাস করতে চাইছেন না যে আমি কলকাতা থেকে এই বাইক নিয়ে এত দূরে একা একা এসেছি। যাই হোক, চলুন এগিয়ে যাই। এই যে বাদিকের রাস্তাটা চলে গেছে, ওটাই কিন্তু তানত মাতা মন্দির আর লঙ্গেওয়ালা বর্ডারের দিকে গেছে। আমার আগের দুটো এপিসোডে সেই সব তথ্য ও ছবি দেওয়া আছে, একবার দেখে নিতে পারেন। এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এটা দিয়ে এসেছিলাম। এখান থেকে কিছুটা এগিয়ে গেলেই যে সিগন্যাল পড়বে, তার ঠিক বাঁদিকেই রয়েছে বাঙালিদের অত্যন্ত পরিচিত সেই মুকুলের বাড়ি, অর্থাৎ সোনারকেল্লা। ওই যে দূরে দেখা যাচ্ছে। ভোরের আলোয় হয়তো কিছুটা ঝাপসা লাগছে, দাঁড়ান একটু এগিয়ে যাই। শেষবারের মতো দুচোখ ভরে দেখে নিই সোনারকেল্লাকে। এখান থেকে অনেকটা পরিষ্কার দেখা যাচ্ছে সোনারকেল্লা। বাই বাই সোনারকেল্লা। এই কেল্লার নামেই আমার এই পুরো রাজস্থান সিরিজের নাম, সোনারকেল্লা 2.0। একে দেখবো বলেই তো বেরিয়েছিলাম বাড়ি থেকে। ইতিমধ্যেই ঘুরে নিয়েছি পুরো রাজস্থানের প্রায় অর্ধেকটা। বাই বাই সোনারকেল্লা। জানি না আর কোনো দিন কোনোভাবে কোনো কারণে এখানে আর আসা হবে কি না। 12-13 দিন আগে সোনারপুরের বাড়ি থেকে যখন একা বাইক নিয়ে বেরিয়েছিলাম, তখনও মনের মধ্যে একটা দ্বিধা ছিল। পারবো তো এতটা দূরের একটা রাজ্য, আর এ রাজ্যে বাইক তো দূরের কথা, অন্য কোনোভাবেও এর আগে কখনো আসিনি। অস্বীকার করব না, এই আশঙ্কা মনের মধ্যে ছিলই। আজ যখন সোনারকেল্লাকে শেষবারের মতো বিদায় জানিয়ে এগিয়ে যাচ্ছি ফেরার পথে, তখন মনটা কিছুটা ভারী। এর পরের বাকি রাস্তা কি হবে জানি না, তবে এত দূর পর্যন্ত তো আমি একা একাই ঘুরে দেখতে পেরেছি। যাই হোক, এগিয়ে যাই যোধপুরের দিকে। ওহো, তার আগে তেল ভরতে হবে। জয়সলমীর থেকে যোধপুর প্রায় 260-65 কিলোমিটার, বা তার থেকে হয়তো কিছুটা বেশি। মাঝে আবার আরেকটা জায়গাও যাওয়ার আছে। না, 260-65 নয়, সাইনবোর্ডে দেখাচ্ছে যোধপুর 286 কিলোমিটার। ডান দিকে ওই কোনাকুনি রাস্তাটা চলে গেছে বাড়মেরের দিকে। এখান থেকে 155 কিলোমিটার দূর হচ্ছে বাড়মের। আমি ওই বাড়মেরের রাস্তাটা দিয়ে এসেছিলাম, অর্থাৎ বাড়মের থেকেই এসেছিলাম তখন এই রাস্তাটা দিয়ে এসেছিলাম। আর বিকানির হচ্ছে 328 কিলোমিটার। আমার অবশ্য এই সফরে বিকানির যাওয়া হলো না। ওই যে পেট্রোল পাম্প পেয়েছি, গব্বরকে পেট ভরে ব্রেকফাস্ট করিয়ে নিই। রাস্তায় আবার কোথাও পাবো কিনা জানি না। তেল ভরতে গিয়ে কিছুটা হয়রানি হলো, সময় নষ্ট হলো। যে পাম্পটায় ঢুকেছিলাম, ওরা অনলাইন পেমেন্ট নেবে না, কার্ড নেবে না, শুধু ক্যাশ। ভাগ্যিস তেল ভরাবার আগে জিজ্ঞাসা করে নিয়েছিলাম। আবার ফেরত গেলাম শহরের ভিতরে, সেখানে ফুল ট্যাঙ্ক করে তারপর শান্তি। এখন যে রাস্তা দিয়ে আমি চলেছি, এটা হলো যোধপুর জয়সলমীর রোড। জয়সলমীর থেকে যোধপুর যাওয়ার পথে দুটি গুরুত্বপূর্ণ জায়গা পড়বে এই রাস্তার মাঝে। এর একটা হলো পোখরান, আর দ্বিতীয়টি হলো রামদেওরা। প্রথমটা অর্থাৎ পোখরানে আমি যাব না, ওই শহরটার পাশ কাটিয়ে চলে যাব। তবে হ্যাঁ, দ্বিতীয় যে জায়গাটার কথা বললাম অর্থাৎ রামদেওরা, সেখানে কিন্তু আমি যাব। অন্তত এখনো পর্যন্ত সেই ইচ্ছাই আমার আছে। চলতে চলতে দাঁড়িয়েছিলাম, বা বলা ভালো একটা পিট স্টপ নিয়েছিলাম জল খাওয়ার জন্য। তখনই এই ছেলেগুলো এসে আমাকে ঘিরে ধরলো। ওরা একটা গাড়িতে করে আসছিল আমার উল্টো দিক থেকে, অর্থাৎ যোধপুরের দিক থেকে। একা প্রায় শুনশান রাস্তায় হঠাৎ করে 4-5টা ছেলে এইভাবে আমাকে ঘিরে ধরায় বুকটা ছ্যাত করে উঠল। তবে কথা বলতেই সেই ভয়টা কেটে গেল। ওয়েস্ট বেঙ্গলের নম্বর প্লেটওয়ালা বাইক দেখেই ওরা এসে পরিচয় করলেন। ওরা যাচ্ছেন জয়সলমীরে ছুটি কাটাতে। কলকাতা থেকে একা বাইক নিয়ে এত দূরে ঘুরে বেড়াচ্ছি, এটা ওরা কিছুতেই বিশ্বাস করতে চাইল না। আমাকে নিমন্ত্রণ করলেন ওদের শহরে যাওয়ার জন্য।
ওনারা আসছেন উত্তর রাজস্থানের নাগৌর জেলা থেকে। সত্যি বলতে কি, পথে বের না হলে জানতেই পারতাম না এইভাবে কত মানুষের ভালোবাসা পাওয়া যায়। গৌরচন্দ্রিকা অনেক হলো, এবার আসল কথায় আসি। অ্যাকচুয়ালি আমি আজকে জেসলমের থেকে বেরিয়ে যখন যোধপুর যাচ্ছি, সেই যোধপুর যাওয়ার পথে আমি একটু রামদেওরা স্টেশনে যাব। রামদেওরা স্টেশন আপনারা নিশ্চয়ই মনে আছে, সোনার কেল্লার একটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এই রামদেওরা স্টেশনে শ্যুট করা হয়েছিল। তো আমি সেই রামদেওরা স্টেশনে যাব, কিন্তু রামদেওরা স্টেশনে যাওয়ার আগে আপনাদের আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে রামদেওরা স্টেশনটা পোখরানের খুব কাছাকাছি। পোখরানের বিষয় তো আপনারা জানেনই। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে পোখরান এই বাঁদিকে ঢুকে যাচ্ছে পোখরান সিটি। পোখরানে যেখানে ভারতবর্ষের প্রথম নিউক্লিয়ার টেস্ট হয়েছিল, সেই কথাগুলো বলছি আমি যেতে যেতে। তার আগে বলে নিই যে এখান থেকে 12 কিলোমিটার দূরে এই যে রাস্তা আছে, অর্থাৎ জেসলমের থেকে যোধপুর যাওয়ার যে রাস্তা, 12 কিলোমিটার গেলে সেখানে পড়বে হচ্ছে রামদেওরা স্টেশন। তো আমি রামদেওরা স্টেশনে যাওয়ার পথে পোখরানের গল্প একটু করতে থাকি। পোখরান শহর এখান থেকে মাত্র 5 কিলোমিটার দূরে, যদিও আমি আর শহরের দিকে যাচ্ছি না। ও যে বাদিকে যে সার্ভিস রোডটা রয়েছে, ওটা দিয়েই পোখরান শহরের দিকে যেতে হবে। আমি যেহেতু রামদেওরা যাচ্ছি, তাই এই বাইপাসের রাস্তাটা ধরলাম। এখন যখন আমি এই পোখরান শহরের পাশ দিয়ে যাচ্ছি, তখন একবার ছোট্ট করে ঝালিয়ে নিই কেন ভারতের শৌর্য ও বীর্যের ক্ষেত্রে এই পোখরান শহরের গুরুত্ব এত বেশি। আপনারা সকলেই কম বেশি জানেন, তবুও আরেকবার, যেহেতু এখন এখান দিয়ে যাচ্ছি, তাই একবার একটু বলে নিই। চারিদিকে শুধুই দিগন্ত বিস্তৃত বালি আর বালি। এই বালুরাশির মরুভূমির মধ্যে 1974 সালের 18ই মে প্রথম নিউক্লিয়ার টেস্ট করেছিল ভারত, যার পোশাকি নাম রাখা হয়েছিল স্মাইলিং বুদ্ধা। সেই সময় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী স্বয়ং এই প্রজেক্ট নিয়ে তুমুল উৎসাহী এবং আগ্রহী ছিলেন। আমেরিকা, রাশিয়া, চীন বা ইংল্যান্ডের নজর এড়িয়ে খুব গোপনে এই মরুভূমির মধ্যে সেই প্রজেক্টের কাজ চলেছিল। প্রথম নিউক্লিয়ার টেস্ট বা স্মাইলিং বুদ্ধাতে যে পরিমাণ বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল, তার পরিমাণ ছিল 8 কিলোটন। সেবার কিন্তু মাত্র একটা বোমাই ফাটানো হয়েছিল। এই প্রথম টেস্টের ঠিক 24 বছর পর 1998 সালের ওই মে মাসেই ঠিক এখানেই ফের একবার পরমাণু বোমা টেস্ট করে ভারত। সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী, আর এই প্রজেক্টের কর্ণধার ছিলেন ভারতের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম। প্রথম নিউক্লিয়ার টেস্টের নাম, যেমন একটু আগেই বললাম, নাম দেওয়া হয়েছিল স্মাইলিং বুদ্ধা, আর 1998-এর সেই প্রজেক্টের পোশাকি নাম দেওয়া হয়েছিল অপারেশন শক্তি। স্মাইলিং বুদ্ধা ছিল একটা টেস্ট, কিন্তু অপারেশন শক্তি ছিল 5টা টেস্ট: শক্তি 1, শক্তি 2, শক্তি 3, শক্তি 4, শক্তি 5। 1998-এর ওই মে মাসের 11 থেকে 13 তারিখের মধ্যে এই 5টা টেস্ট করা হয়েছিল। আর এই 5টা টেস্টে মোট প্রায় 200 কিলোটন বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল। মনে রাখবেন, 1974-এ প্রথম টেস্টের সময় বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল মাত্র 8 কিলোটন। এখানে একটা বিষয় অবশ্যই উল্লেখ করা প্রয়োজন। 1974-এর প্রথম নিউক্লিয়ার টেস্ট বা 1998-এর দ্বিতীয় নিউক্লিয়ার টেস্ট, দুবারই এই টেস্ট করার পর প্রথম বিশ্বের অন্যান্য পরমাণু শক্তিধর দেশ ভারতের তুমুল সমালোচনা করে। যদিও ভারত সেই 1974 সাল থেকেই বারবার বলে এসেছে, ভারত পরমাণু টেস্ট করছে শুধু এবং শুধুমাত্র নিজেদের সুরক্ষার কথা মাথায় রেখে। ভারত তার পরমাণু নীতিতে পরিষ্কার বলেছে যে ভারত কখনো কোনো দেশের উপর আগে পরমাণু বোমার আঘাত হানবে না। আমি প্রায় রামদেওরা স্টেশনের কাছাকাছি চলে এসেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে, এই তো রামদেওরা। এই সেই রামদেওরা, যে রামদেওরাতে আজ থেকে প্রায় 50 বছর আগে সত্যজিৎ রায় তার সিনেমা শুটিং করেছিলেন, সোনার কেল্লা সিনেমা। সেই সোনার কেল্লা সিনেমার শুটিং স্থল রামদেওরা আমার সামনে। তাহলে জাস্টেবল ঘোড়াইকে নিয়ে আমি পৌঁছে গেলাম
রামদেবরা স্টেশন। সোনারকেল্লা সিনেমার অন্যতম একটি গুরুত্বপূর্ণ শুটিং স্পট এই রামদেবরা স্টেশন। আমি একটু রামদেবরা স্টেশনের মধ্যে যাই, গিয়ে দেখি কি অবস্থা বর্তমানে। তবে চলুন রামদেবরা স্টেশনের ভেতরে যাওয়া যাক। লালমোহন বাবু উঠুন, তপসে উঠে পর, ট্রেন চলে এসছে। সেদিন অবশ্য ট্রেনটা এসেছিল অনেক রাত্রিবেলা, আর আজকের এই ট্রেন দিনের বেলায়। এমনই এক ট্রেনে চড়ে জয়সলমীর গিয়েছিলেন ফেলুদা, তপসে, লালমোহনবাবু অর্থাৎ জটায়ু, এবং এখান থেকেই ভবানন্দ তিনি উঠেছিলেন ট্রেনে ফেলুদাকে মারবেন বলে। কিন্তু আলটিমেটলি এই ট্রেনটা এখন জয়সলমীর যাচ্ছে। তো জয়সলমীরের রাস্তা এটাই, এই ট্রেনেই ফেলুদা চড়েছিলেন। না, ভুল বলছি, মানে সেই সময় এরকমই একটি ট্রেনে রাত্রিবেলা ফেলুদা চড়েছিলেন। সামনে যে সিটটা রয়েছে এরকম একটা সিটে বসেছিলেন। তারপরে এখন তো এই জায়গাগুলোতে প্রচুর বাড়িঘর হয়ে গেছে। আজ থেকে 40 বছর আগে এতটা বেশি ছিল না, এমনকি স্টেশনও এখন অনেকটা বেশি উন্নত। গজেন্দ্র সিং শেখাওয়াত এখানকার সাংসদ, তিনি এখন এটাকে অনেকটা উন্নত করেছেন। আধুনিকতার ছোঁয়া লেগেছে, খুব স্বাভাবিক, সময়ের সঙ্গে সঙ্গে এগুলো বদলায়। 1974 সালে যখন এই স্টেশনের উপরে শুটিং করেছিলেন সত্যজিৎ রায়, তখন সারাদিনে একটা কি দুটো ট্রেন চলতো। আর এই 2024 সালে অর্থাৎ 50 বছর পরে এসে এখানে সারাদিনে মাত্র 5টা ট্রেন আসে এই লাইন দিয়ে, 5টা ট্রেন এখানে দাঁড়ায়। আর আপনারা যারা যোধপুর থেকে ট্রেনে করে জয়সলমীর আসবেন তারা কিন্তু এই রামদেবরা স্টেশনটাকে অবশ্যই পাবেন। ফলে যোধপুর থেকে জয়সলমীর আসার ক্ষেত্রে রামদেবরা স্টেশনে অবশ্যই ট্রেন দাঁড়ায়। এখান থেকে 10 কিলোমিটার দূরে হচ্ছে পোখরান স্টেশন, আর পোখরান হয়ে তারপরে চলে যায় জয়সলমীরের দিকে। তো যাই হোক, এখানে অবশ্যই ট্রেন দাঁড়ায়, কিন্তু এখন মাত্র 5টা ট্রেন দাঁড়ায়। আর যদি যোধপুর থেকে ট্রেনে করে আসেন, আমি আবার বলছি, তাহলে কিন্তু আপনারা রামদেবরা স্টেশনটা দেখতে পাবেন। যদি মনে হয় সোনারকেল্লার কথা, তাহলে এই রামদেবরা স্টেশনের একটা ছবি তো অবশ্যই নিয়ে নিতে পারবেন সেই সময়। আর এই মুহূর্তে এই রামদেবরা স্টেশনের রিনোভেশনের কাজ চলছে। যেটা জানলাম সেটা হচ্ছে প্রায় 18 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রামদেবরা স্টেশনের রিনোভেশনের কাজের জন্য। সেই কাজগুলো চলছে। এখন অনেকটাই বদল হয়েছে সেই রামদেবরা স্টেশন, যেটা আজ থেকে 50 বছর আগে সত্যজিৎ রায়ের সিনেমা সোনারকেল্লায় আমরা দেখেছিলাম, তার থেকে এখন অনেকটা বদল হয়েছে রামদেবরা স্টেশনের। এখনও রিনোভেশনের কাজ চলছে, নতুন করে বিল্ডিং তৈরি হচ্ছে, ফুট ওভার ব্রিজগুলো এখানে তৈরি হয়েছে। সোনারকেল্লা ওইদিকে। এই রামদেবরা স্টেশনে আমি এক সাবস্ক্রাইবারকে পেলাম মানে কি, আমার ব্লগিং করতে দেখে সে আমার সাথে কথা বললো এবং সাবস্ক্রাইব করলো আমার চ্যানেল। এবং তার এখানে একটা দোকান আছে, চায়ের দোকান, স্টেশনের উপরে স্ট্রিট স্টল আছে। সে এই যে এখন ও চা তৈরি করছে আমার জন্য। এক কাপ চা খাবো, খেয়ে তারপরে বেরিয়ে যাব। রামদেবরা স্টেশনে ফেলুদারা কিছু খেয়েছিল না, মনে পড়ছে না। আমি মনে এক কাপ চা খেয়ে নিই। চলে এসছে চা। তোমার নাম কে? এলিন। এলিন? আরে রামদেবরা স্টেশনে এলিয়েন টাইপের নাম, এলিন, বহুত বড়িয়া। তো চা তৈরি করেছে, চাটা খেয়ে নিই। জয়সলমীর থেকে যখন বেরিয়েছিলাম তখন ব্রেকফাস্ট করে বেরিয়েছি, চা খেয়ে পুরো ব্রেকফাস্ট করে। মাঝ রাস্তায় আর একবার না দুবার দাঁড়িয়েছি। এবার এখান থেকে বেরোবো সোজা যোধপুর, প্রায় 190 কিলোমিটার। দুটো পিট স্টপ তো দিতেই হবে। তার আগে একবার আপনাদেরকে রামদেবরার যে বাবা রামদেবের মন্দির আছে, এই বাবা রামদেব কিন্তু বর্তমানের বাবা রামদেব নয়। এই বাবা রামদেব হচ্ছে 1400 শতকে একজন সাধু। তিনি এখানে সমাধি নিয়েছিলেন বলে শোনা যায়। তো সেই সাধুর মন্দির এখানে আছে, যে মন্দিরে হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায় যারা শ্রদ্ধালু আছেন, ভক্তরা আছেন, তারা পুজো করেন। রামদেবরা ছেড়ে এবার আমি চললাম যোধপুরের দিকে। রামদেবরা স্টেশন আপনারা দেখলেন,
তেমন কিছু বিশেষত্ব এর নেই। আপনারা হয়তো বলতেই পারেন যে বেকার বেকার কেন আমি রামদেওরায় যাব, খুব স্বাভাবিক। কিন্তু যেহেতু আমার এখানে আসার অন্যতম লক্ষ্য ছিল যে সত্যজিৎ রায় তাঁর যে সিনেমা সোনার কেল্লা, সেই সিনেমার শুটিং করেছিলেন এই রামদেওরা স্টেশনকে কেন্দ্র করে, তাই আমি এসেছি এখানে। তবে হ্যাঁ, আরেকটা জিনিস বলে রাখি, সত্যজিৎ রায় সোনার কেল্লা সিনেমায় যদিও রামদেওরা স্টেশনটিকে দেখানো হয়েছে, কিন্তু মূল শুটিং অর্থাৎ সিনেমায় যে দৃশ্যটি দেখানো হয়েছে তার শুটিংটা কিন্তু হয়েছে অন্য আরেকটা জায়গায়। পরবর্তীকালে সেই শুটিংয়ের দৃশ্যটাকে রামদেওরা স্টেশন হিসেবে দেখানো হয়েছে। যাই হোক, এটা আমি জানতাম না, কিন্তু রামদেওরা স্টেশনে এসেছি যেহেতু সিনেমার মধ্যে রামদেওরা লেখা রয়েছে তাই। তবে এর পাশাপাশি আরও একটা ঐতিহাসিক গুরুত্বের কথা আমি এখানে এসে জানতে পারলাম, যেটা এই মূলত রামদেওরাকে কেন্দ্র করে, এবং যার কারণে বা যে কারণে রামদেওরা উত্তর পশ্চিম ভারতের এই যে রাজ্যগুলো রয়েছে অর্থাৎ রাজস্থান, গুজরাট, হরিয়ানা, পাঞ্জাব প্রভৃতি রাজ্যের মানুষের কাছে একটা অন্যতম আধ্যাত্মিক ডেস্টিনেশন হিসেবে বিবেচিত হয়। সেই গল্পটাই আপনাদের একবার বলি। বাবা রামদেবের নাম তো আপনারা সবাই শুনেছেন। রামদেব বললেই আপনারা বলবেন যোগগুরু বা ঋষিকেশের বাবা রামদেব। কিন্তু এই রামদেওরাতেও আরও এক রামদেব আছেন, আর তিনি ওই যোগগুরু রামদেবের থেকে অনেক 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 পুরনো। সেই রামদেবের নামেই এই এলাকার নাম হয়েছে রামদেওরা। এটা সেই 1400 শতকের কথা। এই অঞ্চলের তানোয়ার বংশের এক রাজপুত পরিবারে 1409 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন রামদেব। কথিত আছে রাজা আজমল তানোয়ারের ছোট ছেলে রামদেব সকল মানুষের সমানাধিকারে বিশ্বাস করতেন। একবার ভেবে দেখুন, সেই 1400 শতকে রাজ পরিবারের এক সন্তান সমানাধিকারের কথা বলছেন। আক্ষরিক অর্থেই রামদেব ধনী দরিদ্র, উচ্চ নীচ, জাতপাত কিছুই মানতেন না। তিনি সব নিপীড়িতদেরই সাহায্য করতেন। অলৌকিক কিছু কাণ্ড কারখানার মাধ্যমে তিনি সবার ইচ্ছা পূরণ করার চেষ্টা করতেন, যেটা এখানকার মানুষের বিশ্বাস। কে হিন্দু, কে মুসলমান, কার কোন জাত, এসব তিনি দেখতেন না। এই কারণেই এত অঞ্চলের সব মানুষ এক বাক্যে তাকে মানতেন। শোনা যায় সেই সময় রামদেবের কথা এত মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছিল যে হিন্দুরা তাকে শ্রীকৃষ্ণের বংশধর মনে করতেন। আবার মুসলিম সমাজ তার অলৌকিক ক্ষমতা দেখে তাকে পীরের মর্যাদা দেয়। তাই মুসলিম সম্প্রদায়ের কাছে তাঁর নাম রাম শাহ পীর। 1942 খ্রিস্টাব্দে মাত্র 33 বছর বয়সে তিনি মারা যান। এখানেই তাকে সমাধি দেওয়া হয়। সেই সমাধিস্থলেই গড়ে উঠেছে বাবা রামদেবের মন্দির বা রাম শাহ পীরের মাজার। প্রতি বছর ভাদ্র মাসে প্রায় 1 মাস ধরে এখানে মেলা বসে। সেই সময় হিন্দু মুসলমান মিলিয়ে প্রতিদিন লক্ষাধিক মানুষ এখানে আসেন। শুধু পোখরান বা জেসলমীর নয়, এই বাবা রামদেব কিন্তু পুরো রাজস্থান সহ, আপনাদের আগেই যেটা বললাম যে পুরো রাজস্থান সহ পশ্চিম ভারতের প্রায় প্রত্যেকটি রাজ্যের মানুষের কাছে এক অত্যন্ত ভক্তির স্থানে বিরাজ করেন। চাইলে একবার সেই কারণেও ঘুরে যেতে পারেন এই রামদেওরা। পৌঁছে গিয়েছি আমার আজকের যে ডেস্টিনেশন, আজকের যে থাকার জায়গা, অর্থাৎ যোধপুরের ঘুমর আরটিডিসির হোটেল ঘুমরে। এই মুহূর্তে আমি সেখান থেকেই আপনাদের সঙ্গে কথা বলছি। তার আগে একটু দেখিয়ে দিই যে আজকের আমার থাকার যে জায়গা, অর্থাৎ আরটিডিসি রাজস্থান ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের যে হোটেল ঘুমর, সেই ঘুমরের হোটেলের ছবিটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে আমার ঘর। একা মানুষের জন্য যথেষ্ট বড় একটা ঘর। এর ট্যারিফ কি ইত্যাদি সমস্ত কিছু বা কন্ট্যাক্ট নাম্বার, কোথা দিয়ে কী যোগাযোগ করবেন, আরটিডিসির যে যোগাযোগের ঠিকানা আছে সেগুলো সব আমি দিয়ে দেবো। খাবার বলেছি কারণ দুপুরবেলা ঠিকমতো খাওয়া হয়নি, স্যান্ডউইচ বলেছি। আর আরেকটা যেটা কাজ, সেই কাজটা এখানে পৌঁছেই সঙ্গে সঙ্গে
শুরু করতেছি, জাস্ট কোনো রকমের চেঞ্জ করে সব যা ভিডিও আজকে করেছি সেই ভিডিওগুলোকে লোড করার কাজ চলছে। আর রুমটা তো দেখলেনই, ফাটাফাটি হোটেল। সরকারি যে হোটেলগুলো হয়, আমি এর আগেও বলেছি, আরও একবার বলছি, খুব সুন্দর, দুখানা বেড আছে। এর ভাড়া সম্ভবত 2000 টাকা, কিন্তু আমার যেহেতু আমি কলকাতা থেকে বুক করেছিলাম, আরটিডিসির কলকাতা যে অফিস আছে সেখান থেকে বুক করেছিলাম, ফলে আমার 20% ডিসকাউন্ট হয়েছে। আর আমার পরিচিত একজন আছে, তার জন্য আলাদা 10% ডিসকাউন্ট হয়েছে। এখান থেকে এই রুমের ঠিক বাইরেই এই হচ্ছে হোটেলের বাইরের ছবি। আমার বাইক রাখা রয়েছে এই সামনে, এইখানটা আমার বাইকটা রাখা রয়েছে, দেখা যাবে কি দেখা যাচ্ছে না, যাই হোক। এখান থেকে আরেকটা জিনিস আপনাদের দেখাই, এই যে দূরে এটা কি দেখা যাচ্ছে, গোপ্রো তো জুম করা যাবে না, ফলে জুম ইন করে আমি আপনাদের দেখাতে পারছি না, কিন্তু একদম আমার হোটেলের ব্যালকনি থেকে এটা আলো জ্বলছে। মেহরানগড় ফোর্ট কি আমি জানি না, এটা কালকে জানতে পারবো। যাই হোক, এদের কাছে খাওয়া দাওয়ারও আছে, এদের রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টে একটু কস্টলি, রাজস্থানের মধ্যে জায়গায় যা হয় আর কি, একটু কস্টলি। হ্যাঁ, আরেকটা জিনিস, এটা বুক করলে মর্নিং ব্রেকফাস্ট আর মর্নিং টি সেটা কিন্তু ইনক্লুডেড, ফলে সেটা ফ্রি পাওয়া যায়। বাদ বাকি খাবার আপনি যেমনভাবে নেবেন, অর্থাৎ লাঞ্চ বা ডিনার যা যেমন নেবেন সেটা তেমনভাবে পে করতে হবে, এবং সেগুলো অ্যাপারেন্টলি একটু দাম বেশি আমাদের কলকাতার তুলনায়, কিন্তু রাজস্থানের দামের হিসাবে ঠিকই আছে। আমি আপনাদেরকে বলবো, যারা আপনারা কলকাতা থেকে আসবেন সেটা বাইক নিয়ে আসুন, ট্রেনে আসুন বা যাই করে আসুন না কেন, আরটিডিসির হোটেলগুলোতে চেক ইন করার চেষ্টা করবেন, বুক করার চেষ্টা করবেন। ভালো সরকারি জিনিস তো, ভালো। আপনার টাকা খুব একটা বেশি নয়, ধরুন যদি এটা 2000 টাকা ধরা হয়, দুজনের জন্য 2000 টাকা খুব একটা বেশি নয় পার নাইট অবভিয়াসলি। তাহলে আমার এই ব্লগটা এখানে শেষ করছি। আর যোধপুরে আমার আগামী ব্লগে আবার কিন্তু একটা ভালো জিনিস আছে। কী আছে? রাজস্থান ট্যুরিজম ডিপার্টমেন্টের এর আগের যে ক্যাচলাইন বা ট্যাগলাইন ছিল, না জানে ক্যা দিক যায়, সেরকম একটা জায়গায় যাব। সাসপেন্সটা থাকুক, আগামী ভিডিওতে অবশ্যই আপনারা সেই জায়গার ছবি, তথ্য এবং ভিডিও সব কিছু একসঙ্গে পাবেন। আশা করি ভালো লাগবে, আশা করি এই এপিসোডটাও আপনাদের ভালো লেগেছে। তাহলে এখান থেকে আপাতত বিদায় নিই, আপনারা ভালো থাকবেন সকলে। আর অবশ্যই আমার এই জাস্ট ট্রাভেল ভোরাই যে ইউটিউব চ্যানেল, সেই ইউটিউব চ্যানেলটাকে প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করুন।